প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। সংসদ সদস্য বা মেম্বার অফ পার্লামেন্ট এই পদটি বাংলাদেশের মতো দেশে একটি লোভনীয় পদ অনেকের জন্যই। তো মোটা দাগে একজন সংসদ সদস্য আমার আপনার জন্য সংসদে বসে আইন প্রণয়ন করেন। তারা আইন প্রণেতা, সেই জন্য ইংরেজিতে আমরা তাদেরকে বলি লেজিসলেটর। আইন প্রণয়ন করেন। তো আইন প্রণয়ন করা খুব একটা আনন্দদায়ক কাজ না, খুব একটা নিরস কাজ। তো যদিও তাদের মূল কাজ এইটি, অতীতে দেখা গিয়েছে অন্তত বাংলাদেশের 54 বছরের ইতিহাসে তারা এই কাজটি কমই করেছেন, আইন প্রণয়ন কমই করতে পেরেছেন। অন্যান্য কাজ তারা বেশি করেছেন, যেসব কাজে আনন্দ আছে, লাভ আছে। আমাদের আনন্দ না, তাদের নিজেদের আনন্দ। 54 বছর আমরা এটি দেখেছি। দু একটি ব্যতিক্রম বাদে বেশিরভাগ সংসদ সদস্য নিজের আখের গুছিয়েছেন। যার পকেটে 5 টাকা ছিল না নির্বাচনোত্তরকালে, সেই লোককে আমরা দেখেছি 500 কোটি টাকার মালিক হতে। ভাত খেতে পেত না, 3 বেলা পেট ভরে খাবার যুক্ত না, তাকে দেখেছি 3 বেলাই কাচ্চি খাচ্ছে, তাও আবার 5 স্টার হোটেলে। 5 স্টার হোটেলের নিচে যাতায়াত করে না। অসংখ্য অসংখ্য বার এটি আমরা দেখেছি। তো এবং অনেকে জানেন না তাদের কাজ কি। তারা সংসদ সদস্য হয়ে গিয়েছেন বটে, দুর্বৃত্তায়িত রাজনীতির প্রশ্রয়দাতা এই রাজনৈতিক দলগুলো এমন এমন লোককে নমিনেশন দিয়ে মেম্বার অফ পার্লামেন্ট বানিয়েছেন অতীতে, যে যারা জানেন না পর্যন্ত তার কাজটি কী, সংসদ সদস্যের কী কাজ তারা জানেন না, জানলেও করতে পারতেন না, কারণ নাম লিখতে গেলে কলম ভাঙে কয়েকবার। তাহলে তারা আইন প্রণয়ন করবেন কিভাবে, কার জন্যে? তো উদাহরণ দিলে বিশাল বড় মহাভারত হয়ে যাবে, দিতে চাচ্ছি না। তো এমনও সংসদ সদস্য আমরা দেখেছি, কে কোন মন্ত্রী, কার কি কাজ, মন্ত্রণালয়গুলো কিভাবে ফাংশন করে সেগুলো তারা জানেন না। এবং এমপিদের জন্য যে ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়াল তারা পড়তে পারবেন না অনেকেই। আগেও পারেননি, এখনও পারবার সম্ভাবনা সবার নেই অন্তত। তো যাই হোক, সে আলাপে গেলাম না, কিন্তু একটি বিষয় কমন আছে সব সংসদ সদস্যের মধ্যে, সেটি হলো নিজের আখের গুছিয়ে নেয়া। আর ছাত্র জীবন থেকে অনেকে টার্গেট করেন যে আমি বড় হলে রাজনীতিবিদ হব, এমপি হব। এমপি হব আইন প্রণয়ন করার জন্যে না, দেশের সেবা করার জন্যে না, এলাকার উন্নয়নের জন্যে না। কি জন্যে? এমপি হলে দামি গাড়ি পাবো, ট্যাক্স ফ্রি গাড়ি পাবো, সরকারি প্লট পাবো, এলাকায় প্রভাব বিস্তার করতে পারবো, অন্যায় প্রভাব, সবাই আমাকে হুজুর হুজুর করবে, নমস্কার করবে। সো এই ইচ্ছে থাকে বেশিরভাগ লোকের মধ্যে, দু একটি ব্যতিক্রম ছাড়া। তো আজকাল এরকমই হচ্ছে, এমপি পদটি এরকম টার্গেট করা হয়, ছোটোবেলা থেকে অনেকে টার্গেট করে। যারা একটু বেশি বুদ্ধিমান, স্কুল কলেজ লাইফই শুরু হয়ে যায় বড় হলে এমপি হব। 2-4 জন আবার সফলও হয়ে গেছেন এরকম টার্গেটে। যাই হোক, মূল কথা হলো যে এটি একটি সম্মানের পোস্ট, এবং এই পোস্টে করবার মতো এলাকার মানুষের জন্যে, নিজের সংসদীয় আসনের জন্য তথা বাংলাদেশের জন্য অনেক কিছু করবার আছে, বাট তারা করেন না। তো এখন সংসদ নির্বাচন হয়ে গেল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি সরকার গঠন করেছে অলরেডি, মন্ত্রী পরিষদও সেট হয়ে গেছে। এরই মধ্যে 12ই মার্চ রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন। তার আগেই 2-4 জন মেম্বার অফ পার্লামেন্ট এমন কিছু কাজ করছেন যা তাদেরকে আলোচনায় নিয়ে এসে, এর মধ্যে বিশেষভাবে উল্লেখ করতে হয় কুমিল্লা 4 থেকে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার এলাকায় তিনি বিপ্লব ঘটাচ্ছেন, কথায় না কাজে, এলাকাবাসীকে নিয়ে, এলাকাবাসীকে সম্পৃক্ত করে চাঁদাবাজি বন্ধ করছেন, অন্যায় অনিয়ম ঘুষ সরকারি কর্মকর্তাদের অন্তরে কাঁপন ধরিয়েছেন। অনেকে ট্রান্সফার নেওয়ার কথা ভাবছে যে এই উপজেলায় থেকে আমার কোনো লাভ নেই। তো সেখানে এই বিপ্লব ঘটাচ্ছেন হাসনাত আবদুল্লাহ। আর কুষ্টিয়া 3-এ আরেকজন তরুণ ইসলামী বক্তা, কুষ্টিয়া 3 আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য, জামায়াত নেতা মুফতি আমির হামজা। তো প্রিয় দর্শক শ্রোতা, মুফতি আমির হামজা কিন্তু অনেক পরিচিত একটি নাম সারা বাংলাদেশে, তাকে অনেকেই চেনেন। তিনি একজন ইসলামী বক্তা এবং মাঝে মধ্যে তিনি আলোচনায় আসেন, মাঝে মধ্যে কথার বোমা ফাটান, আর তাতে করে কিছু উত্তেজনা এবং কিছু আলোচনা সমালোচনা তৈরি হয়। অতীতে হয়েছে বেশ কয়েকবার। তো যাই হোক, তিনি সংসদ সদস্য কুষ্টিয়া 3। তো তিনিও সেখানে কিছু বিপ্লব ঘটাবার চেষ্টা করছেন কুষ্টিয়া 3 আসনে। বৃহস্পতিবার তিনি কথা বলছিলেন
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি উল্লেখ করেছিলেন যে কুষ্টিয়া যেটি সদর জেনারেল হসপিটাল, তো সেইটিতে কিছু অনিয়ম আছে, ঠিকঠাক কাজ হয় না। সাংবাদিকেরও তাকে জানিয়েছেন যে ডাক্তাররা এখানে কাজ করেন না, কিন্তু অন্য জায়গায় তো ঠিকই রাত 11টা পর্যন্ত রোগী দেখেন ইত্যাদি। তো তিনিও মত ব্যক্ত করেছেন, তার মতামত জানিয়েছেন। এক পর্যায়ে তিনি বলেছেন যে তাকে কুষ্টিয়া জেনারেল হসপিটাল থেকে তারা সরি বলেছেন, কারণ তিনি কিছু ভুল, তাদের কিছু বেশ গ্রস মিস্টেকস বা অনিয়ম ধরে ফেলেছেন, সেই জন্যে জেনারেল হসপিটাল কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করেছে এবং তারা কিছু বিষয় বদলাবে এরকম অঙ্গীকার করেছে। এটি তিনি জানালেন সাংবাদিকদের এবং এইটিও জানালেন যে তারা বলেছেন যে অনেক সময় তারা অনেক কাজ করতে পারেন না উপরওয়ালার কারণে, উপরওয়ালার উপর দোষ দেওয়া হয়েছে, অদৃশ্য কোনো উপরওয়ালা। তো ইন্টারেস্টিংলি আমির হামজা বলেছেন যে আজ থেকে কুষ্টিয়ায় কোনো উপরওয়ালা নেই, কুষ্টিয়ায় একজনই উপরওয়ালা, সেটি হলেন আমির হামজা, আমি। তো এইটি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে যে উপরওয়ালা তো আমরা সাধারণত সর্বশক্তিমান আল্লাহকে মনে করি, তো তিনি এমন কথা বলতে পারেন কিনা, কেউ কেউ এটি বলবার চেষ্টা করছেন, কিন্তু আসলে বিষয়টিকে এইভাবে দেখলে আউট অফ কনটেক্সট চলে যাবে বিষয়টি। উপরওয়ালা বলতে এখানে হুকুমদাতা বা কিছু নিয়ন্ত্রণ করছেন সে অর্থে বলা হয়েছে, নিশ্চয়ই তিনি নিজেকে আল্লাহর সমকক্ষ দাবি করেননি। সো তিনি বলেছেন এখন থেকে কুষ্টিয়ায় আর কোনো উপরওয়ালা থাকবে না, উপরওয়ালা একজন, এবং কোথাও কোনো অনিয়ম অবিচার হলে আমাকে জানাবেন, আমি ব্যবস্থা নেব। খুবই স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। আচ্ছা, আর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলছিলেন। সেখানে তাদের একটি বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির একটি সভায় তিনি কথা বলছিলেন। তো সেখানে তিনি উল্লেখ করেছেন যে মেডিকেল কলেজ পূর্ণাঙ্গভাবে শুরু হয়নি, এটি পূর্ণাঙ্গ স্টার্ট হতে হবে সব দিক থেকে। তো সব সেবা যাতে কুষ্টিয়ার মানুষ পেতে পারেন সেই জন্য তিনি আন্তরিকভাবে চেষ্টা করছেন এবং তিনি এটি ঘটাবেন। আচ্ছা, সেখানে আর একটি বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন, সেটি হলো যে ইতিমধ্যে গত 3 দিনে তাকে 50 কোটি টাকার অফার দেওয়া হয়েছে মেডিকেল কলেজ হসপিটাল সংক্রান্ত বিষয়ে। নিশ্চয়ই কেউ কোনো দিক থেকে অনিয়ম করবার চেষ্টা করছিলেন, আর সেটি তার মাধ্যমে বাস্তবায়ন করবার একটি ইচ্ছা কারো হয়তো ছিল। 50 কোটি টাকা গত 3 দিনে তাকে অফার দেওয়া হয়েছে। সেটি যেই মানি আমরা বলি স্পিড মানি, হোয়াট এভার, ইনসেন্টিভ, ঘুষ, এরকম। তো তিনি মন্তব্য করেছেন যে আমির হামজাকে 50 কোটি দিয়ে কেনা যায় না, 100 কোটি দিয়েও কেনা যায় না, এমনকি কুষ্টিয়া লিখে দিলেও লাভ হবে না, আমি আমার জায়গা থেকে এক চুল নড়ব না। তিনি সুস্পষ্টভাবে এটি বলেছেন, বার্তা দিয়ে দিয়েছেন যে আমির হামজা এটি করবে না। এবং তিনি উল্লেখ করেছেন যে শ্রমিক ভাইয়েরা যারা খেটে খাওয়া মানুষ, তাদের তো বেশি কিছু লাগে না, তারা কি করে সামলাতে পারেন সব কিছু, তারা কি করে অল্পতে সন্তুষ্ট থাকতে পারেন। তাহলে আমাদেরও অল্পতে সন্তুষ্ট থাকতে হবে, যাদের ভাল লাগে না তাদের এই নির্বাচনী এলাকা ছেড়ে দিতে হবে। যারা অল্পতে সন্তুষ্ট হবেন না, যাদের এরকম অবৈধভাবে টাকা কামাবার লোভ থাকবে, তারা এই সংসদীয় আসনে এই চেষ্টা করলে লাভ হবে না, জায়গা বদলাতে হবে। তো সুস্পষ্ট বার্তা। তো আমি ব্যক্তিগতভাবে খুবই অ্যাপ্রিসিয়েট করছি তাকে, যদিও অতি সম্প্রতি তিনি মরাল পুলিশিং করেছেন, আমি সেই কাজটি সমর্থন করিনি। কারণ সেখানে তার এলাকার কোনো একটি নির্দিষ্ট এলাকার ওসিকে নিয়ে গিয়েছিলেন, নিয়ে গিয়ে কোনো চায়ের দোকানে হয়তো টিভি চলছিল, কেউ ক্যারাম খেলছিলেন ক্যারাম বোর্ডে, তো সেইটি তিনি বন্ধ করবার চেষ্টা করেছেন। তো তাতে করে কিছু সমালোচনা তৈরি হয়েছে দেশব্যাপী। আমি নিজেও এটির সমালোচনা করছি। এটি জরুরি না, রোজা রাখলে ক্যারাম বোর্ডে ক্যারাম খেলা যাবে না এরকম না বিষয়টি, এই বিষয়ে কোনো নির্দেশনা কোথাও আছে আমি মনে করি না। আচ্ছা, আর টিভি দেখা যাবে না বিষয়টি এরকমও না, টিভিতে আমরা সবসময় একেবারে সব অশ্লীল অশ্রাব্য এরকম দৃশ্য দেখি তা না, টিভিতে খবর দেখি, টক শো দেখি, অনেক গুরুত্বপূর্ণ বিষয় টিভিতে আমরা দেখতে পারি, সব কিছু দেখবারই অপশন আছে। তো এইটি দরকার নেই। সেখানে দেখা গেল আমির হামজার নির্দেশে ওসিও সেখানে মরাল পুলিশিং করছেন এলাকাবাসীকে, তো সেইটি ভুল বার্তা দিচ্ছিল জাতিকে, সেইটি করবার কোনো প্রয়োজন নেই। কারণ জামাত ইসলাম ইতিমধ্যে কট্টরপন্থার পক্ষ তারা নেননি, নির্বাচনের আগেই তারা জানিয়ে দিয়েছেন। এমনকি জামায়াত ক্ষমতায় গেলেও শরিয়া আইন জারি হবে না, সংবিধান অনুযায়ী চলবে রাষ্ট্র, এবং কোনো এক্সট্রিমিজম বা চরমপন্থা অবলম্বন করবে না দল হিসেবে, তারা বলেছে, এটি সুস্পষ্ট বার্তা।
তো এই জন্যে টিভি দেখা বন্ধ করে দিলে তাহলে আমরা তো তালেবান যুগে চলে যাব। নিশ্চয়ই বাংলাদেশকে আমরা আফগানিস্তান হতে দিতে চাই না, নিশ্চয়ই না। বছরখানেক আগে কাবুলের আশেপাশে, কাবুলের উপকণ্ঠে একটি বাড়িতে বিয়ে হচ্ছিল, সেখানে লোকেরা গান বাজাচ্ছিল, লাউড স্পিকারে হয়তো গান বাজছিল। তালেবানের কয়েকজন সদস্য গিয়ে সেখানে ব্রাশ ফায়ার করেছে উপস্থিত জনতার উপর। 3 জন মানুষ জায়গায় মারা গেছেন গুলিবিদ্ধ হয়ে, আর অসংখ্য লোক আহত হয়েছেন। আর মেয়েরা 5ম শ্রেণীর পর আর স্কুল কলেজে পড়তে পারেন না ওখানে। আপাতত তালেবান রাজ্যে এটি চলছে। তো নিশ্চয়ই আমরা বাংলাদেশে এটি চাইব না। এমন ইসলাম আমরা বাংলাদেশে চাই না, এমন শাসনও বাংলাদেশে চাই না। বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ, মেজরিটি মুসলিম, এগুলো সব ঠিক আছে, বাট আমরা ওরকম তালেবানি স্টাইল বাংলাদেশে চলবে না। সো এই মোরাল পুলিশিং, টিভি দেখা বন্ধ করা, ক্যারাম খেলা বন্ধ করা, এগুলো কোনো প্রয়োজন নেই। এগুলো না করলেও রোজাদার যারা রোজা রাখবেন, রমজানের পবিত্রতা রক্ষা করবেন, এগুলো সব ঠিকঠাক থাকবে, সেগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। তো ওই জায়গাটি বাদ দিলে আমির হামজাকে অন্যান্য জায়গায় খুবই প্রশংসা করতে হয়, এবং এই সৎ সাহস সবার মধ্যে আছে বলে মনে করি না। এইটি করবার জন্যে দম থাকতে হয়, বুকে সাহস থাকতে হয়, এবং ব্যক্তিগত সততা থাকতে হয়। যে কেউ পারে না, কারণ সংসদ সদস্যরা অতীতে কী করেছেন আমরা জানি, এখনও অনেকে কী করবার টার্গেট নিয়ে আছেন সেটিও আমরা জানি। আমরা প্রত্যেকের চেহারা পড়তে পারি, কার কী উদ্দেশ্য, কে কোন উদ্দেশ্যে সংসদ সদস্য হয়েছেন, কতটুকু কী করতে পারবেন, কতটুকু কী করছেন। আগামী দিনে অনেক কিছু পরিষ্কার হবে, অতীতেও হয়েছে। সো আমরা মোটেই বিচলিত না। আর যারা যেসব সংসদ সদস্য চিন্তা করছেন আমির হামজার আদর্শের বিপরীতে গিয়ে, আমির হামজার আদর্শ না, রাষ্ট্রের আদর্শ, রাষ্ট্রের আদর্শ হবে ঘোষ, দুর্নীতি, অনিয়ম, অত্যাচার মুক্ত একটি দেশ, যেই দেশে সবাই মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকবেন, দলমত নির্বিশেষে, সেরকম একটি রাষ্ট্র। তো এর বাইরে যাদের কাজ করছেন বা চিন্তা করছেন যে এমপি হয়েছি টাকা কামাবো, তারা ভুল করছেন। তাদের কিন্তু 24 ভুলে গেলে চলবে না, জুলাই অভ্যুত্থান ভুলে গেলে চলবে না। তাদের পরিণতি এর চাইতে খারাপ হবে। হাসিনার যা হয়েছে, হাসিনা তো থাকবার জায়গা পেয়েছেন, পালিয়ে যাওয়ার জন্য একটা দেশ পেয়েছিলেন, কিছু বন্ধু পেয়েছিলেন, আপনার তাও মিলবে না। সো এই কথাটি যাতে আমরা সবাই মাথায় রাখি এবং সেভাবেই আমাদের দায়িত্ব নির্ধারণ করি। প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।